নমস্কার, জয় হিন্দ। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটি হলো শিক্ষা ব্যবস্থা। এবং এটি গুরুত্বপূর্ণ এই জন্যই, একটি সমাজের উন্নতির জন্য শিক্ষা ব্যবস্থা যেভাবে দায়ী, ঠিক সেইভাবেই একটি সমাজের অবনতির জন্য দায়ী। একটি সমাজের শিক্ষা ব্যবস্থা যতটা ভালো হবে, সমাজ ততটা উন্নতিশীল হবে, এবং সমাজের শিক্ষা ব্যবস্থা যতটা খারাপ হবে, সমাজ ততটাই অবনতির দিকে যাবে। শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কী? চাকরি পাওয়া নাকি প্রকৃত মানুষ হয়ে ওঠা? যদি মূল উদ্দেশ্য চাকরি পাওয়া হয়, তাহলে সেটা কতটা সঠিক? একজন বালক ক্লাস 1 থেকে মাধ্যমিক দেওয়ার পর সেই মাধ্যমিক লেভেলের যদি কোনো চাকরির পরীক্ষায় বসে, উদাহরণস্বরূপ রাজ্য পুলিশের কনস্টেবল বা XYZ যে কোনো চাকরির পরীক্ষা হতে পারে, সে কি কোনো রকম কোচিং সেন্টারের সহযোগিতা ছাড়া বা কোনো রকম কোচিং ছাড়া পাস করতে পারবে? উত্তর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই না। কারণ আমরা স্কুলে 10th 12 বা কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সেই লেভেলের যে প্রবেশিকা পরীক্ষা রয়েছে, সেই সমস্ত প্রবেশিকা পরীক্ষাদের জন্য আমরা কোচিং সেন্টারের উপর নির্ভরশীল হতে হচ্ছে আমাদের। কারণ আমাদের স্কুলের যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত নয়। তাহলে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য যদি চাকরি পাওয়া হয়, তাহলে আমরা কেন কোচিং সেন্টারের উপর নির্ভরশীল? একটা ডিগ্রি কমপ্লিট করার পর এটাই তো হওয়া উচিত ছিল যে মাধ্যমিক পাস করেছি মানে মাধ্যমিক লেভেলের যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো আছে সেটা উত্তীর্ণ হব। একটা উত্তীর্ণ হতে পারবো না, দ্বিতীয়টা উত্তীর্ণ হব। কিন্তু যদি কোচিং না নিই, তাহলে যে কোনো পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারছি না। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, ভারতবর্ষে যে কোচিং সেন্টারগুলো রয়েছে সেটার মোট মার্কেট ভ্যালু হচ্ছে 70 থেকে 80 হাজার কোটি টাকা। এটা রিপোর্টেডলি। আরও অনেক কোচিং সেন্টার রয়েছে যেগুলো হয়তো সমীক্ষার আন্ডারে আসেনি, আওতায় আসেনি। একটা সমীক্ষা অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী 2030-32 সাল পর্যন্ত এই টাকার অঙ্ক প্রায় বেড়ে দাঁড়াবে 180 কোটি টাকা, 180 হাজার কোটি টাকা, সরি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য যদি চাকরি পাওয়া হয়, তাহলে আমাদের কোচিং সেন্টারের উপর নির্ভরশীল কেন হতে হচ্ছে? তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য চাকরি পাওয়া হলে আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা করতে ব্যর্থ। তাহলে কি শিক্ষা ব্যবস্থার প্রকৃত উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা? তাহলে কি আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারছি? সেটা একটু ব্যাখ্যা করে দেখা যাক। এই স্কুলিং শিক্ষা নেওয়ার পর কোনো একজন বালক, কোনো একজন ব্যক্তি, সে কোনো সরকারি চাকরিতে যোগদান করলো। XYZ, সে পুলিশ হতে পারে, ডাক্তার হতে পারে। সেই যোগদান করার পর আমরা কী দেখছি, অনেক ক্ষেত্রে অনেক সরকারি চাকরিজীবী, সবার জন্য বলছি না, অনেক সরকারি চাকরিজীবী আমাদের সামনে আসছে, ঘুষ নিচ্ছে। পুলিশ হয়তো ডাইরেক্টলি নিচ্ছে, ডাক্তার হয়তো কমিশনের নাম করে নিচ্ছে, আরও বিভিন্ন প্রফেশনের মানুষ বিভিন্নভাবে নিচ্ছে, যেটা খবরে বা সমাজ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবং অবাক করার বিষয় হচ্ছে, এই ঘুষ দিচ্ছে কারা? ঘুষ দিচ্ছে আমরাই, আমার আপনার মতো সাধারণ জনগণ। এবং এই ঘুষ দেওয়ার জন্য, ঘুষ যখন দিচ্ছি আমরা, আমাদের আশেপাশের 2-5 জন মানুষ দেখছে, দেখেও চুপ থাকছে। তাহলে এখানে অপরাধী কে হলো? অপরাধী হচ্ছে সেই ব্যক্তিটাও যে ঘুষ নিচ্ছে, অপরাধী হচ্ছে সেই ব্যক্তিটাও যে ঘুষ দিচ্ছে, এবং অপরাধী হচ্ছে সেই ব্যক্তিটাও যে ঘুষ নেওয়া দেখছে। তাহলে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য যদি প্রকৃত মানুষ হয় হতো, তাহলে আমরা এই শিক্ষা গ্রহণ করার পরেও এই জিনিসগুলো কেন হচ্ছে? আমরা একটা সামনে অন্যায় হচ্ছে, অন্যায় হওয়ার পরেও আমরা প্রতিবাদ করছি না, কোনো আইনি পদক্ষেপ নিচ্ছি না। কারণ কি? আমরা ভয় পাচ্ছি। কোনো সময় এটা ভাবছি যে এটা তো আমার নিজের ওপর হচ্ছে না, আমি কেন প্রতিবাদ করব? যখন নিজের ওপর হবে তখন দেখব। তার মানে কি আমরা প্রকৃত মানুষ হতে পারছি না? তাহলে ভারতীয় শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কী? এক কথায়, উদ্দেশ্যহীন। ভারতীয় শিক্ষা ব্যবস্থা কোনো রকম উদ্দেশ্য দিকে চলছে না, সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে চলছে। না শিক্ষা ব্যবস্থা চাকরি দিতে পারছে, চাকরি দিতে পারছে মানে আমি বলতে চাইছি যে এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার পর কোনো রকম কোচিং সেন্টার ছাড়া আমরা চাকরি পেতে অক্ষম। এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার পর আমরা প্রকৃত মানুষ হতে পারছি না। তাহলে শিক্ষা ব্যবস্থার এরকম দুর্দশা কেন? এটার কয়েকটা কারণ আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। ভারতবর্ষের মোট শিক্ষার বাজেট, মানে ভারতবর্ষের যে বাজেটটা দেয়, সেই বাজেটের মোট শতাংশের 2 থেকে 2.5% শিক্ষার জন্য বরাদ্দ করে। অর্থাৎ 100 টাকা যদি বাজেট হয়, আমাদের শিক্ষার জন্য মাত্র 2 থেকে 2.5 টাকা শিক্ষার জন্য বরাদ্দ হয়। এবার একটু দেখে নিই যে উন্নত দেশ যেমন আমেরিকা, যেমন চায়না, ওরা শিক্ষা খাতে কেমন বরাদ্দ করছে। আমেরিকা 12 থেকে 15%, চায়না 12 থেকে 15%, ইসরায়েল 17%, কোস্টারিকা, বলিভিয়া, এই সমস্ত দেশগুলো 20%-এর উপরে তাদের শিক্ষা খাতে বরাদ্দ করছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও আমাদের থেকে বেশি বরাদ্দ করছে তাদের শিক্ষা খাতে। 17% 17 থেকে 18% তাদের শিক্ষা খাতে বরাদ্দ করছে।
তারাও ভাবছে যে আমাদের দেশের যুবকগুলো শিক্ষিত হোক। কিন্তু আমরা এত বড় উন্নতশীল দেশ, এত বড় দেশ, এত আমাদের বাজেট, সেখান থেকে আমরা আর একটু বেশি পয়সা দিতে পারছি না আমাদের শিক্ষার জন্য, আমাদের দেশের যুবশক্তির জন্য। তাহলে আমাদের করণীয় কী? এই দেশ আমাদের, সুতরাং এই দেশের যুবকদের এবং যুবকদের শিক্ষার দায়িত্ব আমাদের হওয়া উচিত। তাই পরবর্তী সময় যখন ভোট দিতে যাবেন বা ভোট দেবেন, সে XYZ যে কোনো পার্টির হোক সে ব্যক্তি, বা সে যে কোনো লেভেলের হোক, MP লেভেল, MLA লেভেল, বা আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান লেভেলের হোক, তাকে অন্ততপক্ষে একবার জিজ্ঞেস করুন যে শিক্ষা ব্যবস্থার জন্য সে কিছু ভাবছে কিনা, আদৌ ভাবছে কিনা। সুতরাং ভোট দেওয়ার সময় কিছু পয়সা বা কিছু খাবারের লোভে ভোট না দিয়ে দেশের প্রতি দায়িত্বশীল হন এবং এই সমস্ত প্রশ্নগুলো করতে শিখুন যে তারা দেশের শিক্ষার জন্য কী ভাবছে। যেদিন এই প্রশ্নগুলো করতে শিখবেন, সেই দিন দেখবেন দেশের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে উন্নতশীল হচ্ছে, যার ফলস্বরূপ আমরা টেকনোলজির ওপর বিভিন্ন বড় বড় দেশের ওপর নির্ভরশীল হব না। আমরা ডিফেন্সের বিভিন্ন অস্ত্রশস্ত্রের ওপর বিভিন্ন বড় বড় দেশের উপর নির্ভরশীল হব না। আমরা তখন নিজেরাই বানাতে সক্ষম হব। একবার ভাবুন এবং নিজেরাও দায়িত্ব নিতে শিখুন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।